কোহেলি সাজঘরে, ওর সাজের কাজ চলছে। অনুরাগ অপেক্ষা করলো। কিছুক্ষণ পর খবর এলো কুহেলি এখন কারোর সাথে দেখা করতে চাইছে না। অনুরাগ বজ্রগম্ভীর স্বরে বলল, আমি এক্ষুনি দেখা করতে চাই। এক্ষুনি মানে এক্ষুনি। কেউ যেতে না দিলে অনুরাগ নিজেই ঢুকে পড়ল। কুহেলি ছুটে এলো, অনুরাগকে দেখে হেসে বলল, আমি তো মজা করছিলাম, আপনি তো দেখছি ডেঞ্জারাস। ভেতরে চলে যাচ্ছেন বউ দেখতে। অনুরাগ শান্ত হওয়ার চেষ্টা করে বলল, চলো। কোথায়? বাড়ি। কিন্তু আমার তো অনেক কাজ, বোঝার চেষ্টা করুন। কোনো কাজ নেই, চলো। কুহেলি যেতে চাইল না। তার প্রতিদ্বন্দ্বী মারিয়া অনুরাগকে দেখে হেসে বলল, হাই স্যার। অনুরাগ ঠোঁট এলালো। কুহেলি ভয়ার্ত চোখে বলল, আপনারা একে অপরকে চেনেন? উনি আমার ভার্সিটির টিচার কোহেলি। ও, তার মানে আমি তোমার টিচারের ওয়াইফ। তো তোমার তো আমাকে ম্যাডাম বলে ডাকার কথা। হাসলো মারিয়া। বলল, অবশ্যই ডাকতাম, কিন্তু অনুরাগ থামিয়ে দিয়ে বলল, ধন্যবাদ মারিয়া, আমাকে সাহায্য করার জন্য। তুমি যেতে পারো। মারিয়া হেসে চলে গেল। কুহেলি তার হাসির রহস্য উদ্ঘাটন করার আগে শক্ত হাতের বাঁধনে বন্দী হলো তার হাত। সহায়ক পরিচালক মকিবুল হাসান এসে বললেন, মিস্টার চৌধুরী, একটু ভেবে দেখুন কোথায় নিয়ে যাচ্ছেন ওকে। অনুরাগ ফেটে পড়ল রাগে। বলল, জাহান্নামে। কুহেলিকে টেনে নিয়ে গেল অনুরাগ। কুহেলি সারা রাস্তা এটা ওটা জিজ্ঞাসা করলো, কিচ্ছু বলল না অনুরাগ। তার বাসায় চলে আসলো কুহেলিকে নিয়ে। অনুরাগের শক্ত চোয়াল দেখে কুহেলির প্রাণ যায় যায় অবস্থা। তবে সে এবার সাহস করলো। অনুরাগ ঘরে আসতে কুহেলি রাগ দেখিয়ে বলল, আপনি অশিক্ষিতদের মতো কথা কেন বলছেন? আমাকে কাজ করতে দিচ্ছেন না কেন? কেন এমন করছেন? অনুরাগ শান্ত হতে চাইল। চোখের কোণায় লাল শিরার দেখা মিলছে। হাতের মুঠো আপনা আপনি নিষ্পিস করছে শক্ত হতে। পুরুষালী শক্ত হাত দিয়ে সপাটে চর বসালো সে কুহেলির গালে। কুহেলি ঢরে পড়ে গেল। গালে হাত দিয়ে অদ্ভুত চোখে চেয়ে রইল অনুরাগের দিকে। কান্নায় ভেঙে পড়ে বলল, আমাকে মারলেন? অনুরাগ পকেটে হাত গুজল। মারিয়ার দেওয়া প্রত্যেকটা ছবি ছুঁড়ে মারল কুহেলির দিকে। কুহেলি চোখ মুছে কুড়িয়ে নিল সেগুলো। ছবিগুলোতে চোখ বুলাতে না বুলাতে ছুটে গেল অনুরাগের দিকে। অনুরাগ দুপা পিছু হটে গেল। হাত বাড়িয়ে বলল, খবরদার নোংরা হাতে ছুবে না আমায়, বিশ্বাসঘাতক। দূর হও। কুহেলি কান চাপা দিয়ে বলল, এই সব মিথ্যে, সব মিথ্যে। আপনি ভুল বুঝছেন আমায়। মারিয়া, এইগুলো মিথ্যে ছবি। অনুরাগের ভয়ঙ্কর রূপটা দ্বিতীয়বার দেখল কুহেলি। অন্য গালে সপাটে চর বসিয়ে হাত দিয়ে গাল চেপে ধরল অনুরাগ। দাঁতে দাঁত চেপে বলল, কোনটা মিথ্যে কুহেলি? দিনের পর দিন আমাকে মিথ্যে বলে আমাকে ফাঁকি দিয়ে মহিবুল হাসানের সাথে অবৈধ সম্পর্ক করা, কোনটা মিথ্যে? মহিবুল হাসানের সাথে তোমার নোংরা ছবি, কোনটা মিথ্যে? রূপগঞ্জ থেকে মারিয়া ফিরতে পারলো, সবাই ফিরতে পারলো, সিনেমার নায়ক ফিরতে পারলো, কিন্তু তুমি আর মহিবুল হাসানের জন্য শুধু রাত হয়ে গেল। ফিরতে পারলে না। একা রাত কাটিয়েছ গ্রামে। সব খবর আমি পেয়েছি। কত টাকা দিয়েছে সে তোমায়? টাকার জন্য মানুষ এতটা নিচে কি করে নামতে পারে? তোমাকে ব্যবহার করছে আর তুমিও সুযোগ দিলে। বাহ, সাব্বাস কুহেলি, সাব্বাস। টাকা তোমাকে নোংরা বানিয়ে দিল। তুমি নোংরা কুহেলি, বিশ্বাসঘাতক, প্রতারক। অনুরাগ চলে গেল। কুহেলি বসে রইল ঘরের এক কোণে। মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছা করছে। অনুরাগ আবার ফিরল রাত 11টার দিকে। খাবার প্যাকেট এনে ছুঁড়ে মারল কুহেলির দিকে। তারপর লম্বা হয়ে শুয়ে পড়ল। কুহেলি উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে গেল অনুরাগের কাছে। তার পায়ের কাছে বসে হাত জোর করে কাঁপা কাঁপা ভাঙা গলায় চোখ মুছতে মুছতে বলল, আমায় ক্ষমা করুন, ক্ষমা করেন। আমার বাবার কিচ্ছু বলবেন না, উনি সইতে পারবে না, মরে যাবে। আমাকে সুযোগ দিন, আমি আর কখনো এমনটা করব না। আমাকে একটা সুযোগ দিন, আমি আপনার সাথে থাকতে চাই। অনুরাগ পা সরিয়ে নিল। চোখের উপর হাতের কবজি রেখে ঘুমানোর চেষ্টা করলো, যদি একটু সময়ের জন্য হলেও শান্তি পায়। কিন্তু না, কুহেলি শান্তি দিল না। পায়ের উপর শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। তার চোখের জলে অনুরাগের পা ভিজল। অনুরাগ শেষমেশ পা সরাতে ছিটকে পড়ে গেল কুহেলি। অনুরাগ বলল, খবরদার আমাকে ছুবে না। নিজেকে বিলিয়ে দেওয়ার আগে মনে হয়নি তোমার বাবা কষ্ট পাবে? বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সাথে। ছি ছি কুহেলি, এই মানুষকে আমি সব সময় সম্মানের চোখে দেখে এসেছি। না, তোমরা এত সুযোগ সন্ধানী, এতটা। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দূর হও তুমি, নইলে সব বলে দেবো আমি সবাইকে। বের হও, আমার সামনে জীবনেও আসবে না, নইলে খুন করব আমি তোমায়। কুহেলি দাঁড়িয়ে পড়ল। ছবিগুলো কুড়িয়ে নিয়ে বের হয়ে গেল। বাইরে এসে আগুন ধরিয়ে দিল সব ছবিতে। চোখ মুখ মুছে মুঠোফোন দিয়ে কল দিল মহিবুল হাসানকে। রেগে গিয়ে বলল, ইতরের বাচ্চা ইতর, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না। তুই সব শেষ করে দিয়েছিস। মহিবুল হাসান ওপাশ থেকে বললেন, বাকি টাকাগুলো তাহলে দিতে হবে না।
কুহেলি ফোন কেটে দিল। না, টাকা তার লাগবে। অনুরাগ ঘুমানোর চেষ্টা করলো। বুকের উপর ভার ভার অনুভব হতে চোখ মেলল সে। কুহেলি আষ্টে পৃষ্ঠে বেঁধে শুয়েছে, তাকে আঁকড়ে ধরে বলল। আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে। অনুরাগ চুপ করে রইল, চোখে ভাসছে ওই ছবিগুলো। কি নোংরা নোংরা অঙ্গভঙ্গি করে কুহেলি কথা বলছে মহিবুল হাসানের সাথে, আর বাকিগুলো ঘৃণায় গা গুলিয়ে আসলো অনুরাগের। তার উপরে শুয়ে থাকা নোংরা মেয়েটা নারী জাতের কলঙ্ক। সুযোগ দেওয়া যাবে না, কোনো মতে কিছুতেই যাবে না। চোয়াল শক্ত হয়ে আসতে জোরে ধাক্কা দিল অনুরাগ। আচমকা বলে বসলো। গত 2 মাসে তুমি তোমার বাবার বাড়িতে ছিলে না? বাপের বাড়ির নাম করে মহিবুলের সাথে সময় কাটিয়েছো। কুহেলি আবারও কেঁদে দিয়ে বলল। মিথ্যা, একদম মিথ্যা। অনুরাগ পা দিয়ে ঠেলে দিল তার গায়ে লেগে থাকা কুহেলির শাড়ি। মাথা চেপে বলল। আমায় ক্ষমা করুন, আমি আর কখনো এমন করব না। ভুল তো হয়েই থাকে মানুষের। অনুরাগ মাঝরাতেই ফিরে এলো গ্রামে। কুহেলিকে ঘুমন্ত রেখে। কুহেলিকে দেখলেই তার নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। ভোর রাতে ঘুম ভাঙার পর অনুরাগকে দেখলো না কুহেলি। নিজের চুল নিজেরই টেনে ছিঁড়তে চাইলো, চিৎকার করে কাঁদলো। ব্লেড দিয়ে নিজের হাত কেটে কাঁদতে কাঁদতে বমি করে ভাসিয়ে দিল বিছানা। তারপর জ্ঞান হারালো। বাড়িওয়ালা অনেক লোকজন ডেকে 2 মেয়ে মানুষের সাহায্যে হাসপাতালে নিয়ে গেল কুহেলিকে। পুলিশ আসলো সুইসাইড কেস ভেবে। ডাক্তার জানালো কুহেলি সন্তান সম্ভব। অপরদিকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল পুলিশ। অনুরাগের বিরুদ্ধে অভিযোগ তিনি কেন তার স্ত্রীকে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় রেখে গ্রামে চলে এসেছেন। তার উপর তারই সন্তানের মা হতে চলেছে কুহেলি। অনুরাগ কিছু বলল না। শায়েক চৌধুরী খুশি হয়ে ঘরে নিয়ে এলেন কুহেলিকে। তার বংশধর আসতে চলেছে। আনহিতা শায়লা চৌধুরীর চোখে মুখে আনন্দ। কুহেলি পুলিশকে ভুলভাল বুঝিয়ে পাঠিয়ে দিল। বলল তার শাশুড়ির অসুস্থতার খবর শুনে তার স্বামী গ্রামে ফিরে গিয়েছেন মাঝরাতে। আর সে হাত কেটেছে। কাল স্বামীর সাথে তার খানিকটা মনোমালিন্য হয়েছে। সেই ভেবেছে স্বামী এজন্যই চলে গিয়েছে। ভুল বুঝাবুঝি হয়েছে। এগুলো তাদের স্বামী স্ত্রীর ব্যাপার, পুলিশের নাক গলানোর দরকার নেই। অনুরাগ হাসলো কুহেলি যুক্তি আর বুদ্ধিতে। বাহ, তার বাচ্চার মা কি বুদ্ধিমতী। বাহ, চৌধুরী বাড়িতে উৎসব আমেজ চলে এলো। কুহেলি সবার মধ্যমণি হয়ে উঠল। প্রায় অনেকটা সময় পার হওয়ার পর তৃতীয়বারের মতো ফুল এলো আয়নার বাগানে। তখনই ঘটল বিপত্তি। ফজলু মিয়ার বাগান বাড়ি আর বসত বাড়ি কেনার জন্য তৎপর হয়ে উঠল শায়েক চৌধুরী। ফজলু মিয়া এমনিতেও কয়দিন বাঁচবেন, রেনু তো তার সব সম্পত্তির মালিক হবে। শায়েক চৌধুরী বললেন ফজলু মিয়াকে জমি জমা দেবে, টাকাও দেবে, কিন্তু এই জায়গাটা তার চায়। আয়না সেখানে নাক গলানোর কে? সেসব তো তার জমি না। ফজলু মিয়া কিছু বলতেই পারলেন না। শায়েক চৌধুরীর উকিল এসে সব কাগজপত্র বুঝিয়ে দিল ফজলু মিয়াকে। ফজলু মিয়া যখন বলল জমি ছাড়বে না, তার পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়বে না, তখন তার পরের দিন মাঝরাতে কে যেন পুরো বাগান আর চালাঘরে আগুন লাগিয়ে দিল। কোনো মতে প্রাণে বেঁচেছিল ফজলু মিয়া আর রেনু। বাকি সব পুড়ে ছায়। আয়না চোখের সামনে দেখলো নিজের স্বপ্ন রাজ্য কেমন যেন মুহূর্তে ঝলসে গেল। কোথায় বাগান, কোথায় তার ফুলবানু হওয়ার স্বপ্ন? সব তো ছাই। রক্তপোক্ত আয়নার চোখের কোনায় হয়তো আগুনে দাউ দাউ লেলিহান শিখা এসে পড়া একটুখানি জলের দেখা গেল, কিন্তু পরক্ষণে তা আগুন হয়ে উঠল। সে প্রতিজ্ঞা করলো তার স্বপ্নগুলোকে যারা ছাই করে দিয়েছে তাদের সে ছাড়বে না, কখনোই না। ফজলু মিয়ার কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় শায়েক চৌধুরীর সুবিধা হলো। তিনি নতুন কাগজপত্র বানালেন। ফজলু মিয়াকে অন্য জায়গায় জমি দিয়ে পুরোটা তিনি দখলে নিয়ে নিলেন। ছাপাখানায় ভিড় কমে এলো ধীরে ধীরে। আয়নার তখন বাড়ি ফেরার পালা। ভাইয়ের কাজে টুকটাক সাহায্য করে। সে কম্পিউটার শিখছে, ফটোশপের কাজটা শিখে নেবে ধীরে ধীরে। ছাপানোর কাজটা সে এখন পারে। তার বাগান পুড়ে ছাই হওয়ার পর সে আর বাগান নিয়ে স্বপ্ন দেখে না। যেখানে তার ফুলের বাগান ছিল সেখানে ইট সিমেন্টের কারখানা উঠছে। আয়ান বুঝতে পারে বোনের মনের অবস্থা, কিন্তু কি আর করার, অত বড় বাগান বাড়িটা তো তাদের না, ফজলু মিয়ার। সেখানে আয়নারাই বা কি বলার আছে। আয়না উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্যে। আয়ান দোকান থেকে টুকটাক বাজার করে এনে আয়নার হাতে দিল। আমাকে দিস, বাকিগুলো আমি যাওয়ার সময় নিয়ে যাব। বলল। আয়না মাথা দোলালো। রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলো। আনমনা হয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে রিক্সা ছুটলো তড়িৎ গতিতে। কিছু দূর গিয়ে রিক্সাওয়ালা খুকু করে কাশলো। বিদঘুটে গন্ধ আসলো যেন। আয়না ওড়না দিয়ে মুখ চেপে ধরলো। বলল, মামা থামেন, আপনি কি মদ খেয়েছেন? কি গন্ধ আসছে আল্লাহ। রিক্সাওয়ালা থামলো না। তড়িৎ গতিতে রিক্সা চালাতে গিয়ে খেই হারিয়ে ফেললো। টেম্পো গাড়ির সামনে গিয়ে উল্টে গেল রিক্সা। বাজারের থলে ছিটকে পড়লো দূরে। আয়না চাপা পড়লো রিক্সার নিচে। সাথে সাথে জ্ঞান হারালো। লোকজন এসে তাকে সরাতেই দেখলো রক্তের ছাপ বসে গেছে পিচঢালা রাস্তায়। রিক্সাওয়ালা গুরুতর আহত। আশেপাশের কয়েকটা লোকজন ছুটে এলো। তাড়াতাড়ি হসপিটালে পাঠালো আয়নার রিক্সাওয়ালাকে। আয়নার কাছে কোনো তথ্য না থাকে তার বাড়ির কেউ জানতে পারলো না। তবে দুপুরে আয়ন বাড়ি ফিরতে দেখলো আয়না নাকি আসেনি। নামিরা বলল, আমি আরও ভাবলাম আয়না তোমার সাথে ফিরবে। আয়েশা বেগম কান্নায় ভেঙে পড়লেন। আজহার সাহেবকে শোনাতে না চাইলেও শুনে ফেললেন তিনি। আয়ানকে বললেন, মেয়েটাকে একা ছাড়লি কেন? মাথা গরম মেয়ে, কাকে কখন কি বলে ফেলে। একা পেলে ক্ষতি করবে না?
যুগ খারাপ। আয়ান চলে গেল বাইরে। কোথায় গেল তার বোনটা? রহমত মিয়াকে আসতে দেখলো আয়ান। রহমত মিয়া এগিয়ে এলে লম্বা পা ফেলে বলল, কিটা হয়েছে ভাই? আয়না বাড়ি আসেনি? কোথায় গেছে? জানি না। আপনি কোথায় যাইতেছেন? দেখে কি করা যায়, নয়তো পুলিশকে গিয়ে বলবো। আমিও যাব আপনার লগে। আয়ান তাকে সাথে করে নিয়ে গেল। হাসপাতালের বারান্দায় দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত লেগে গেল অনুরাগের। হাত চেপে সামনে এগুতে একজন নার্স এসে বলল, স্যার আপনি বসুন, রক্ত দিয়েছেন, আপনার এখন রেস্ট দরকার। রোগী কেমন আছে? তাড়াতাড়ি সুস্থ হবে তো? রক্ত কি আরো লাগবে? ডক্টর যে বলল। না স্যার, আপাতত রক্ত লাগবে না, তবে পেশেন্ট হাতে, তার মাথায় বেশি আঘাত পেয়েছে, অনেক দিন বেড রেস্ট অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট দরকার। বাই দ্য ওয়ে স্যার, উনি আপনার কে হয়? অনুরাগ ভরকে গেল। নার্স বলল, কে হয় স্যার? পেশেন্টের নাম? পেশেন্টের নাম আয়নামতি। নার্স লিখতে গিয়ে থেমে গেল, বলল, আয়নামতি? জি, হসপিটালের বিলটা দিন, আমাকে যেতে হবে। কিন্তু স্যার পেশেন্ট। ওনার ভাই নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়ে গেছে, চলেও আসছেন বোধহয়। আপনারা রোগীর অবহেলা করবেন না, আমি যাচ্ছি। আর হ্যাঁ, বিলটা? নার্স বিল দিল, বলল, আর মেডিসিন? আমি মেডিসিন কিনে নিয়ে আসছি, বিলটাও দিয়ে দিচ্ছি। নার্স মাথা দুলালো। অনুরাগের যাওয়া থামিয়ে দিয়ে আবারও ডাকলো, স্যার আয়নামতি কে হয় আপনার? বলেন না যে। অনুরাগ ফিরল, বলল, কিছু হওয়া লাগে না, মানুষ মানুষের জন্য এটুকু সাহায্য করতেই পারি। ভালো মেয়ে, চিনতাম জানতাম, দেখলাম রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, চুপ থাকতে পারিনি, এগিয়ে গেলাম। ভাগ্যবশত রক্ত ম্যাচ পড়ল, নইলে আমাকে আবার রক্ত জোগাড় করতে যেতে হতো। আমাকে একটা কাজে যেতে হবে, ভালোই হয়েছে মিলে গেছে। নার্স আসলো, বলল, ধন্যবাদ স্যার আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তবে পেশেন্টের কাছ থেকে এসব আড়ালে থাকাই ভালো। পেশেন্ট কারো সাহায্য নিয়ে কম পছন্দ করে, দেখা যাবে আমি সাহায্য করেছি শুনে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। বুঝেছেন নিশ্চয়ই? নার্স প্রসন্ন হেসে বলল। ডোন্ট ওয়ারি স্যার, আই উইল ম্যানেজ। অনুরাগ মাথা নাড়িয়ে চলে গেল। আয়ান দোকানের দিকে আসতে মাঝপথে শুনতে পেল একটা রিক্সা ঘন্টাখানেক আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। রিক্সাওয়ালার অবস্থা খারাপ, একটা মেয়েও ছিল, হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আয়ানের মনে কু ডাকলো, নিশ্চয়ই তার বোন হবে, সেও তো রিক্সায় উঠেছিল। তার মানে দুরু দুরু বুকে আয়ান রহমত মিয়াকে নিয়ে হাসপাতালে গেল। নার্সকে ডেকে বলল, এখানে আয়না নামে কাউকে ভর্তি করা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়না নয়, আয়নামতি হবে নিশ্চয়ই। না না। হ্যাঁ হ্যাঁ, আয়নামতি। কোথায় আছে আপা? আয়ান রহমতের দিকে তাকালো, সে কিছুই বুঝলো না, তবে দৌড়ে গেল নার্সের পিছু পিছু। নার্স বলল, জৈনিক ভদ্রলোক ভর্তি করিয়ে দিয়ে গেছেন, রক্তও দিয়েছেন, ভাগ্যিস ম্যাচ পড়ে দিছিল। উনি এখনো আছেন? না, চলে গিয়েছে, ওনার জরুরি কাজ আছে, নইলে থাকতেন। আয়ান আয়নার কাছে ছুটে গেল। ব্যান্ডেজ মোড়ানো বোনকে দেখে চোখ ভিজে উঠল। সুস্থ সবল মেয়েটা রিকশায় উঠেছিল, এরকম হলে সে কখনোই ছাড়ত না বোনটাকে। আয়নার জ্ঞান ছিল। আয়ানকে দেখে নরম গলায় বহু কষ্টে বলল, ভাইয়া ফুল বেচার টাকা পাশের বাড়ির চাচিকে দিইনি, ওগুলো হসপিটালে দিয়ে দাও, আমি চাচিকে বুঝিয়ে বলবো। আয়ান ধমক দিয়ে বলল, ওসব তো চিন্তা করতে হবে না, আমি দেব। তো আমার কাছে অত টাকা কোথায়? কত হাজার লাগে, হিসেব নেই তো। বিল তো কে যেন দিয়ে গেল। সে যাই হোক, আমি ভদ্রলোককে খুঁজে পেলে টাকাগুলো দিয়ে দেব। কে দিল? কেন দিল? উত্তেজিত হোস না তো, দিয়ে দেব বলছি তো, তুই ভেঙে পড়িস না। আব্বা আম্মাকে সামলাবো কি করে আমি? আমি কি আব্বার মতো হাঁটতে পারবো না? আয়ান বোনের চোখের কোণায় লেগে থাকা জল মুছে দিল, মাথায় হাত বুলিয়ে ব্যান্ডেজের উপর আদর দিয়ে বলল, টুনি হাঁটবে না, উড়বে ডানা মেলে। কেন মজা করো? ভয় লাগছে আমার। কেন হাঁটতে পারবি না? পারবে। আয়না চোখ বন্ধ করলো, সাথে 2 ফোঁটা জল গড়ালো। আচমকা ডুকরে কেঁদে উঠে সে বলল, আমাদের সাথে কেন সব খারাপ হয় ভাইয়া? আমরা কি দোষ করেছি? আয়ান সাথে সাথে চোখের জল মুছতে মুছতে বলল, আরে না, কোনো দোষ না, এগুলো উপরওয়ালার পরীক্ষা। আমি আসি বোনটা, তুই একদম সুস্থ হয়ে যাবে। অনুরাগ চট্টগ্রামের মেন থানার ওসি আবুল কাশিমের সাথে থানায়। আবুল কাশিম সম্পর্কে তার মায়ের জ্যাঠাতো ভাই, তার মামা লাগে। অনুরাগ বিশেষ কারণেই তার মামার কাছে এসেছে। গড়াদের কাছে কারো চিৎকার চেঁচামেচি কানে আসছে, কাকে যেন রিমান্ডে রেখেছে। উড়াধুরা পেটানোর আওয়াজ আসছে। অনুরাগ কৌতূহল নিয়ে বলল, মামা, এ আসামিটাকে কেন এভাবে মারছেন? আবুল কাশিম হেসে ফেলল, দাঁড়িয়ে বলল, চলো দেখে আসি সারপ্রাইজ। অনুরাগ পিছু পিছু গেল। গড়াদের ভেতরে চেয়ারে বসা, হাত পা বাঁধা মহিবুলকে দেখলো। অনুরাগের কপাল কুঞ্চন হলো, বলল, আমি এমনটা চাইনি।
ও সত্যিটা স্বীকার না করা পর্যন্ত এভাবেই মায়ের চলবে। তাহলে তো কুহেলিকেও এখানে রাখা উচিত, শুধু ওর গর্ভে সন্তান আছে বলে। নইলে চিন্তা করো না, ওই মেয়েকে আমি জব্দ করব। এ আগে সত্যটা স্বীকার করুক। অনুরাগ সামনে গেল। মহিবুল চিৎকার করে বলল, মিস্টার চৌধুরী, আপনি ভুল করেছেন। কোহলির গর্ভে আমার বাচ্চা নয়। তাহলে বাচ্চা কি উড়ে উড়ে এসেছে? কুহেলির সাথে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠেনি এখনো। কুহেলির সাথে তুমি ঘনিষ্ঠ হয়েছো, প্রমাণও আছে আমার কাছে, পুলিশের কাছে। তারপরও সত্যিটা স্বীকার করছো না কেন? বাচ্চার দায়িত্ব নিতে হবে বলে? মহিবুল কেঁদে বলল। আমাকে ছেড়ে দিতে বলেন, না হলে আমি। পুলিশ জোরে লাঠির বাড়ি দিল। মহিবুল চেঁচিয়ে বলল, আমাকে মারবেন না, প্লিজ মারবেন না। সত্যিটা স্বীকার করো, কুহেলির বাচ্চাকে স্বীকার করো, নইলে ছবিগুলো আমি সাংবাদিকের হাতে তুলে দেব। তোমার ক্যারিয়ারও নষ্ট হবে। না না, এমন করবেন না, করবেন না। তাহলে স্বীকার করো কুহেলির গর্ভে তোমার বাচ্চা, বলো। মহিবুল বলল না। পুলিশ উড়াধুরা পেটালো। এক পর্যায়ে এসে মহিবুল আর না পারতে সব স্বীকার করলো। অনুরাগ হাত ছাড়লো। ভাবলো, কুহেলির বিয়েটা কি ধুমধাম করে দেওয়া দরকার, নাকি চুপি চুপি? চৌধুরী বাড়িতে ফিরে এলো অনুরাগ। কুহেলি সোফায় বসা ছিল। শায়লা বেগম নিজ হাতে এটা ওটা বানিয়ে খাওয়াচ্ছে ছেলের বউকে। কাল কুহেলির মা বাবাও দেখে গেল। অনুরাগকে ফিরতে দেখে কুহেলি চলে গেল ঘরে। অনুরাগ শার্ট পাল্টে অন্য শার্ট গায়ে দিতে পারল না। কুহেলি দৌড়ে এসে জাপটে ধরলো। বলল, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। অনুরাগ হাতের আঙ্গুল ছাড়া ছাড়া করে রাখলো কুহেলির স্পর্শে। জোরে ধাক্কা দিতে কুহেলি সরে পড়ল। ভয়ার্ত চোখে নিজের পেটের দিকে তাকিয়ে পড়ল। পড়ে গেলে কি হতো? এমন করলেন কেন? অনুরাগ ফিরে যেতে চাইলো। কুহেলি আবার দৌড়ে এসে ঝাপটে ধরলো। অনুরাগের মুখে গলায় ঠোঁট ছোঁয়াতেই অনুরাগ আরেক ধাক্কা দিল। কুহেলি তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে অনুরাগ আবারও ধরে ফেললো। সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, বাড়াবাড়ি করো না। আমি তোমার আর মহিবুলের সন্তানের মৃত্যুর কারণ হতে চাইছি না। মহিবুল আসছে, তৈরি হয়ে নাও যাওয়ার জন্য। কুহেলি শাড়ির আঁচল টেনে মুখে গুজলো। পা আঁকড়ে ধরলো অনুরাগের। বলল, না না, এমন করবেন না। অনুরাগ পা সরিয়ে নিল। বলল, তালাকনামা রেডি। তোমাকে আমি তালাক দিলাম। তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই, ছিল না। তুমি ক্ষণিকের জন্য আমার জীবনে এসেছো অভিশাপ হয়ে, এবার দূর হও। তোমার মতো মেয়েগুলোকে আমি ঘৃণা করি। বের হও। যদি এক্ষুনি আমার সামনে থেকে না যাও তাহলে চড় মেরে মেরে বের করব। দূর হও কুহেলি, আল্লাহর ওয়াস্তে তুমি দূর হও। কুহেলি এলোমেলো কেঁদে ঘর থেকে বের হয়ে গেল। আনহিতার কাছে গিয়ে পা ধরে কেঁদে বলল, মা মা আমি যাব না, কোথাও যাব না। আপনার ছেলেকে একটু বোঝান না, আমার বাবা এসব সইতে পারবে না। মা মা আমি যাব না। আনহিতা চরম অবাকের পর্যায়ে। অনুরাগ আসলো। কুহেলির হাত ধরে টেনে তুললো। টেনে ঘরের বাইরে নিয়ে যেতে যেতে বলল, চুপচাপ চলো কুহেলি, নইলে তোমার বাবার কানে যাবে। কুহেলি চুপ হয়ে গেল। অনুরাগ গাড়িতে তুললো তাকে। কুহেলি কাঁদতে কাঁদতে গেল পুরোটা রাস্তা। অনুরাগ কিছু বলল না। কাজী অফিস দেখে হাউমাউ করে কাঁদলো কুহেলি। আদমরা মহিবুলকে দেখে কুহেলি চেঁচিয়ে কাঁদলো। আরো বলল, না না, এমনটা করবেন না। আমাকে মেরে ফেলুন, কিন্তু এমনটা করবেন না। অনুরাগ টেনে নিয়ে গেল তাকে। কাজী অফিসে নিয়ে গিয়ে ফিরিয়ে দিল তার লাল শাড়ি, গয়না, সমস্ত জিনিসপত্র যা ড্রাইভার নিয়ে এসেছিল। কুহেলি কাঁদছে। পুলিশ, উকিল আর অনুরাগের সামনে মহিবুলকে মেনে নিতে হলো কুহেলিকে। কুহেলি না কবুল বলল, না স্বাক্ষর করলো, না অনুরাগে তালাকনামায় স্বাক্ষর বসালো, কিছুই করলো না। অনুরাগ তাকে মহিবুলের দিকে ঠেলে দিয়ে তালাকনামা ছুঁড়ে দিয়ে রক্ত চোখে বলল, খবরদার কুহেলি, আর কখনো যদি আমার সামনে আসো তোমাকে খুন করতে দুবার ভাববো না আমি। তোমার মতো বিশ্বাসঘাতককে বেঁচে থাকার সুযোগ দিয়েছি এই বেশি। তোমার এই সন্তানের জন্য বেঁচে গেছো তুমি, নইলে। কুহেলি জ্ঞান হারালো সাথে সাথে। পুলিশ অফিসার মহিবুলকে বলল, যা, তোর বউকে নিয়ে সব জানাজানি হওয়ার আগে ম্যানেজ কর, নইলে সব শেষ। পথে বসে বসে ভিক্ষা করতে হবে। মহিবুল বাধ্য হয়ে নিয়ে গেল কুহেলিকে। অনুরাগ কুহেলির যাওয়ার দিকে তাকে জোরে লাথি বসালো কাজের টেবিলে। ছোটখাটো কাগজ পেপারে ভর্তি টেবিলটা। অনায়াসে এমন জোরালো লাথি সহ্য করতে না পেরে উল্টে পড়ে গেল। সবাই বিস্ফোরিত চোখে তাকালো অনুরাগের দিকে। কথা বলার সাহস পেল না। অনুরাগের মাথার চুল খামচে ধরল এক হাতে, অন্য হাতে চেয়ার তুলে ছুঁড়ে মেরে বলল, এরকম কুহেলির মৃত্যু হোক, মৃত্যু হোক। আবুল কাশিম গিয়ে হাত রাখলো অনুরাগের মাথায়। অনুরাগ হাতটা ঝেড়ে ফেলে দিল। হনহনিয়ে বেরিয়ে গেল কাজী অফিস থেকে। আনহিতা আর শায়লা বেগম এদিক ওদিক পায়চারি করছেন। শুধু কি হয়ে গেল সব তাদের মাথার উপরে। অনিমার সাথে মুঠোফোনে কিছু আগেই কথা হলো। সে বলল, আমি বলেছিলাম এই মেয়ের মধ্যে কোনো খাবলা আছে, নিশ্চয়ই কোনো ঝামেলা রয়েছে। শায়েক চৌধুরী এসে সবটা শুনে চিন্তায় পড়লেন। অনুরাগ তো এখনো ফিরল না। হসপিটালের করিডোরে বসা অনুরাগকে দেখে নার্স ছুটে এলো। বলল,
স্যার পেশেন্টকে দেখতে এসেছেন? অনুরাগকে খিটখিটে মেজাজে বলল। কোন পেশেন্ট? আমি ট্রিটমেন্ট নিতে এসেছি। আমি অসুস্থ, খারাপ লাগছে। নার্স ভয় পেয়ে গেল। অনুরাগ বলল, তাড়াতাড়ি মেডিসিন দিন, যাতে গত এক সপ্তাহের সবকিছু আমি ভুলে যেতে পারি, কুহেলির নামটা ভুলে যেতে পারি। স্যার এনি প্রবলেম? অনুরাগ রেগে গেল, বলল, যা বলেছি তাই করেন, আর দূরে দাঁড়িয়ে কথা বলবেন আমার সাথে। বেমানুষ মানেই প্রতারক। নার্স ভরকে গেল। এই লোকটা তো দুপুরে ঠিকঠাক কথা বলল, এখন কি হলো? নার্স ডাক্তার ডেকে আনতে চলে গেল। অনুরাগের হাতে ভর দিয়ে বেঞ্চে বসে থাকলো। আয়না পা টিপে টিপে আসলো। পায়ে তেমন শক্তি নেই, তবে অনুরাগের গলার আওয়াজ শুনেই আসলো। ধপাস করে বেঞ্চের কোণায় বসে পড়ে বলল, টাকা আপনি দিয়েছেন? অনুরাগ ফিরে আয়নাকে চাইলো, তারপর চোখ আবারও নিচে নামিয়ে ফেলে বলল, আয়নামতি যে ভারী শক্তভক্ত মেয়ে তুমি। অন্য মেয়ে হলে কেউ হাত পাও নাড়াতে পারতো না, তুমি তো উঠে দাঁড়িয়ে গেলে। হাসলো আয়না, বলল, আমার লড়াই অনেক বড় কিছুর সাথে, এই সামান্য ব্যথা বেদনার কাছে হেরে গেলে তো চলবে না। অনুরাগ মাথা দুলাতে দুলাতে বলল, তা ঠিক, তা ঠিক। আপনি কি অসুস্থ? কেমন যেন মনে হচ্ছে। অনুরাগ হেসে ফেললো আচমকা, বলল, আরে না, তুমি নিজে অসুস্থ তাই আমাকে অসুস্থ মনে হচ্ছে। আমি এতদিন অসুস্থ ছিলাম বুঝলে, এখন সুস্থ আছি, একদম ফিট। বুঝলাম। একটা কথা বলি, আপনি কত টাকা দিয়েছেন? মানে বিলের কথা বলছি। আরে আমি কি জানি, মনে নেই ওসব ফালতু কথা। মাথা খারাপ করো না, যাও, আমার সাথে কথা বলতে এসো না। তোমার সাথে আমার কিসের কথা? হ্যাঁ, কিসের কথা? যাও। সব মেয়েরাই বিশ্বাসঘাতক, প্রতারক, মিথ্যেবাদী। শুধু উপরে সতী সাথী ভালো সাজার নাটক করে। ভালো অভিনয় পারো তোমরা, যত সব। অনুরাগ উঠে চলে গেল। আয়না মাথায় হাত চাপলো, ভাবলো এই প্রফেসরের বউ পালালো টালালো নাকি, না হলে এরকম পাগলামি করছে কেন? পালালো ভালো, না পালালে আরো ভালো। আয়ান ঔষধের দোকানে গিয়েছে, সে দেখলো আয়নাকে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আয়ান দৌড়ে আসলো, বোনকে ধরে বলল, কি হচ্ছে টনি? হাঁটতে নেমে গেছিস? আমি বাড়ি যাব ভাইয়া। এখন না, কালই নিয়ে যাব তোকে। আম্মা আসছে তো, আব্বাকে মীরা দেখবে। আপনি কি কাঁদছেন? আয়ান চুপসে গেল, বলল, হ্যাঁ। আম্মা তো আমায় দেখতে পায় না, আমি তো কুড়িয়ে পাওয়া মেয়ে, তাহলে কাঁদবে কেন? দূর পাগলি, আম্মা তোকে অনেক দেখতে পায়, দেখায় না আর কি। মায়েরে এমনই হয়, মায়ের ভালোবাসার শাসনে প্রকাশ পায়। অনুরাগকে ঘরে আসতে দেখে আনহিতা ছুটে গেল, বলল, বউ কোথায় সোহাগ? কি হয়েছে তোমার? এলোমেলো লাগছে কেন? চেহারার এই হাল কেন? অনুরাগ নিজেকে সামলে নিয়ে বলল, কিচ্ছু হয়নি, সরো। তোমাদের সবার কথা আমি আর শুনবো না। এবার থেকে নিজের জীবনের প্রতিটা সিদ্ধান্ত নিজেই নেব, নিজের কথা নিজে শুনবো, নিজের যা মনে হয় তাই করব। আনহিতা কিছুই বুঝলেন না। অনুরাগ আবারও বলল, কুহেলি তার বাপের বাড়ি, আমি না বলা পর্যন্ত কেউ ওর সাথে কথা বলার, যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো তাহলে এই বাড়িতে আমার সেদিনই শেষ দিন হবে। আনহিতা ভয়ে ভয়ে বললেন, ঠিক আছে, কখনোই বলবো না আব্বা, তুমি যা বলো তাই হবে। অনুরাগ উপরে চলে গেল, পুরো ঘরটা এলোমেলো করে ফেললো। বিছানার বেডশিট, বালিশের কভার সব নামিয়ে দিল একটানে, সব এলোমেলো করে দিয়ে বলল, কুহেলির কোনো অস্তিত্বই রাখবো না আমি, বিশ্বাসঘাতক, প্রতারক। আনহিতা বাইরে থেকে ছেলের গর্জন শুনে ভড়কে গেলেন, মাথায় হাত চাপড়ে বললেন, হে খোদা, কি হলো এটা? কোহেলি কি করলো আবার? অনুরাগ ঘর থেকে বের হয়ে এলো, সব বেডশিট, কুহেলি, তোয়ালে, শাড়ি বাকি সব নিয়ে বাইরে বের হয়ে গেল। বাগানের কাছে সব রাখলো, কেরোসিন ঢেলে দিল, আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আনহিতা দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন আগুনের পাশে দাঁড়ানো অনুরাগকে। তার চোখের ধারালো দৃষ্টি আগুনের চাইতে উত্তপ্ত, যেন রক্ত ঝরবে কিছু পরে। আনহিতা কিছু ভালো করে জানতেও পারল না। অনুরাগ বাড়ি ছেড়ে চলে গেল ব্যাগপত্র গুছিয়ে, সে আর থাকবেই না এই নরকে। অনিমা ইন্ডিয়া থেকে ফিরল, সপ্তাহ খানেক হয়েছে। অনুরাগ না থাকায় তার ভালো লাগছে না। অনেক জোরাজুরি করে অনুরাগকে আসার জন্য রাজি করালো সে। অনুরাগ এলো, তবে এই ঘরটাতে আর গেল না। কুহেলির ব্যাপারে সব ইতিমধ্যে জানাজানি হয়ে গেছে। কুহেলির পরিবারের সবাই জেনে থম মেরে আছে। সাহেব চৌধুরীর সামনে আসার সাহস করেনি। এত চরিত্র খারাপ মেয়েকে রংচং মাখিয়ে বিয়ে দেওয়ার কি খুব দরকার ছিল? সাহেব চৌধুরী তো ভেতরে ভেতরে ফুঁসতে থাকলেন, সুযোগ পেলে ওদের এমন শিক্ষা দেবে। সমাজে এখন তার অবস্থান ধরে রাখাটা খুব কষ্টকর হয়ে গেছে। নওয়াজ শেখ সুযোগ বুঝে পদ নিয়ে নেবে, বেটা ভদ্রলোকের পক্ষে অনেকেই। কিন্তু শায়েক চৌধুরী পণ করলেন নিজের কাছে তিনি নওয়াজ শেখকে কখনোই চেয়ারম্যান পদ নিতে দেবেন না, কিছুতেই না। যা করতে হয় তার জন্য তিনি সব করবেন, তবুও তিনি পদ ছাড়বেন না। কিন্তু চট্টগ্রামের এমপি সাহেবের সাথে নওয়াজ সাহেবের বেশ ভালো সম্পর্ক, কি যেন আত্মীয় লাগে। বেশ চিন্তায় আছেন শায়েক চৌধুরী। সকাল সকাল রহমত মিয়ার হাঁকডাক শোনা গেল। আয়না মাথায় কাপড় দিয়ে বের হয়ে এলো ঘর থেকে, পেছনে পেছনে আয়েশা বেগমও বের হয়ে এলেন। রহমত মিয়া এসে 10,000 টাকা দিল, আয়নাকে বলল,
এগুলা বড় সাহেব পাঠাইছে আপা, জরিমানা বাগান পুরার। উনি কেমনে পাঠালেন? এগুলো নিশ্চয়ই ওনার ছেলের কাজ। এগুলো নেব না আমি, নিয়ে যান। রহমত মিয়া আয়েশা বেগমকে বলল। কিসব বলে দেখেন খালাম্মা, নিয়ে গেলে তো আপনার ঠকে গেলেন। দেখেন ফুল বিক্রি করে আপনারা তো 20,000 টাকা লাভ হতো, এখন 10,000 দিয়েছে তো আরও কম দিছে। আয়েশা বেগমের দিকে তাকালো আয়না। আয়েশা বেগম কিছু না বলে চলে গেলেন। আয়না টাকাগুলো নিয়ে নিল। যে ধারগুলো হয়েছে ওগুলো শোধ করে দিতে পারবে টাকাগুলো দিয়ে। রহমত মিয়া এদিক ওদিক তাকে একটা কাগজ বের করলো পকেট থেকে, আয়নার দিকে সযত্নে বাড়িয়ে দিয়ে বলল, আপা ছোট সাহেব লেখাটা মন দিয়ে পড়তে কইছে, পড়বা, অনেক ভালো কথা লেখা আছে এখানে। আয়না নিল, সাথে সাথেই খুললো, তারপর কাগজের লেখাটুকু পড়ে বলল, রেনু কোথায়? আজকে তো এখানে আসার কথা ছিল। ওদের বাড়িটা কোথায় দিয়েছে? চৌধুরী বাড়ির পিছনে বাগান বাড়িটা ফজলুর মিয়াকে দিছে, বড় সাহেব কিন্তু জায়গাও দিছে, বাড়িও দিছে। আয়না মাথা নাড়ালো, শুধু তারই ক্ষতি করলো। আয়না কাগজে আবারও চোখ বুলালো, সেখানে লেখা, আয়নামতি, তোমার বাগান পুড়ে গেছে শুনে খারাপ লাগলো, কিন্তু এখন তো আর কিছু করার নেই। এই যে 10,000 টাকা, সেগুলো বাবা দিয়েছে। আর কতগুলো টাকা তোমার লস গেছে সেগুলো রহমত মিয়াকে বলে দিও, চেষ্টা করব দিয়ে দেয়ার। নতুন করে বাগান বাড়ি শুরু করো, ভেঙে পড়ো না। আয়না কাগজটা মুচড়ে নিল, ঘরে গিয়ে লিখলো, প্রথমবার ফুল বিক্রি করে পেয়েছি 15,000 টাকা, লাভ ছিল 7,000 টাকা। দ্বিতীয়বার ফুল বিক্রি করলেও আরও লাভ পেতাম। আমি অনেকগুলো ফুল দ্বিতীয়বার তোলার জন্য তুলিনি। পরপর 7-8 বার ফুল তোলা যেত বাগান থেকে। তার মানে বুঝতে পারছেন কত টাকা লস গেছে? সব হিসেব করে পাঠিয়ে দেবেন, আমি আবার বাগান শুরু করব। অনুরাগ কাগজটা পেল, কিন্তু সময় হয়নি বিধায় পড়া হলো না। তবে যখনই সময় পেল পড়ে নিল। আয়নামতির স্পষ্ট উত্তর দেখে ভালো লাগলো। ব্যবসাতে যেহেতু লস গেছে সেহেতু সব জরিমানা আয়নামতির প্রাপ্য। অনুরাগ আবারও লিখে পাঠালো, ঠিক আছে, নগদ টাকা দিচ্ছি না। ফজলু মিয়াকে যেখানে থাকতে দেওয়া হয়েছে ওখানে বিশাল একটা সাজানো গোছানো বাগান বাড়ি আছে। ওখানে চাষ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ফুল চারাও কিনে রাখা হবে, তুমি শুধু চারা আর কন্দ রোপণ করে দিতে আসবে, বাকি কাজ তোমার। তারপর ও চারা রোপণের কাজটাও আমার লোক করে দিতে পারবে তুমি যদি বলো। তারপরও কত টাকা বাকি থাকে তা হিসেব করে বলে দেবে। চিরকুটটা আয়না সন্ধ্যায় পেল। মনের মাঝে থাকা সুপ্ত আশাগুলো জেগে উঠলো। ওই যে কাল স্বপ্ন দেখলো সে দাঁড়িয়েছে এক বিরাট বাগানের মাঝখানে, তার চারিপাশে ফুল আর ফুল, রং বেরঙের ফুল। সেই স্বপ্ন তাহলে এমনি এমনি দেখেনি। অনেকদিন পর মুখে হাসি ফুটলো তার। একদিন যখন তার অনেক অনেক বাগান হয়ে যাবে তখন সে একটা বাগান চৌধুরী সাহেবকে দিয়ে দিবে, এই এতগুলো সাহায্য করার জন্য। সব ঋণ একসাথে শোধ হয়ে যাবে তখন। এখন তার অনেক কাজ। নামিরা কপাল কুঁচকে আয়নাকে দেখলো। আয়না ঘরে চলে গেল, কাগজ কলম নিয়ে লিখলো, ধন্যবাদ প্রফেসর সাহেব, স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকুন। অনুরাগ ভেবেছিল আয়না খুব জরুরি কিছু লিখবে, কিন্তু কাগজ খুলে স্ত্রী সন্তান শব্দটা দেখে নিজের নামের শেষে 2 অক্ষরের যথার্থতা দেখাতে গিয়ে আবার দেখালো না। তবে খেপে গেল ভীষণ। তবে এটুকু ভাবনা এলো, মেয়ে মানুষ মানে বিরক্তিকর। হায় রে, তারও আয়নামতিকে ভালো লাগতো নাকি? ভাগ্যিস কুহেলির সাথে বিয়েটা হলো, নাইলে তো আবার এই আয়নামতির খপ্পরে পড়তো সে। বলা তো যায় না এই আয়নামতি কত বড় দুর্দান্ত মহিলা হতেই পারে। মেয়ে মানুষকে বিশ্বাস করা মানেই জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারা। কে জানে আয়নামতি আবার কাকে ঠকানোর জন্য জন্ম নিয়েছে। সে যাই হোক, অনুরাগ রাগে ক্ষোভে ফেটে পড়ে লিখল, দেখো আয়নামতি, তোমার ভালো চাইছি আমি, তুমিও আমার ভালো চাও। বেশি বাড়াবাড়ি করো না, যা বলেছি তাই করো। আর কি কি পাবে তুমি আমার কাছে তা বলে দাও, কত টাকা পাবে? আয়না চিরকুটটা পেয়ে হাসলো, লিখলো, পাবো বোধহয় লাখখানেক, হয়তো আরও বেশি। অনুরাগের ভাবান্তর দেখতে পেল না আয়না পরের চিঠিতে, কারণ তাতে অনুরাগ লিখলো, লাখ পেলে পাবে, দেব, সমস্যা কি? সমস্যা তো নেই, যখন যা টাকা লাগবে বাগানে ফুল না আসা পর্যন্ত আমি দেব। তো ওটা তো আপনার বাগান হচ্ছে, আমার বাগান তো আর হলো না। বাজে কথা বলো না মেয়ে, ওটা তোমার বাগান হবে, তোমার টাকাই তো তোমাকে দিচ্ছি। সমস্যা নেই, সাইনবোর্ড লাগিয়ে দেবো আয়নামতির বাগান। আয়না চিরকুট পেল, কিন্তু আর কোনো কিছু লিখলো না। যখন বাগান দেখতে গেল দেখলো পাশেই চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির ছাদে দাঁড়ালে তো এখানকার পুরোটা দেখা যাবে। আয়না চোখ নামিয়ে নিল। এই এত বড় প্রাসাদে সে দাসী হয়ে থাকতো, ভাগ্যিস বিয়েটা হয়নি। ফজলু মিয়া আয়নাকে দেখে খুশি হলো, বলল, ফুলবানু, ওই বাগান বাড়ির জমিটা আমি তোরে লিখা দেব, তুই শুধু আমার রেনুরে দেখা রাখিস। একটা ভালো পোলা পাইলে বিয়া দিস, আমি বেশি দিন বাসুম না। বলেই খুক খুক করে কেসে উঠল ফজলু মিয়া। রেনু মন খারাপ করে দাঁড়িয়ে রইল। সব জমি রেনুর নামে হবে। উকিল বাবু কইছে 18 বছর না হইলে করা যাইব না। আয়না কিছু একটা ভাবলো, বলল,
আচ্ছা এসব নিয়ে পরে কথা হবে, চলো বাগান দেখে আসি। রেনু এদিক ওদিক দৌড়াদৌড়ি করলো, ফর্সা গাল নিয়ে ঘেমে একাকার হয়ে গেল। তারপর কি যেন ভেবে রেনু দৌড়ে এলো, আয়নার আঙ্গুল ধরে যেতে যেতে বলল, আপা তুমি জানো কাল ছোট সাহেব এখানে আইছিল, আমারে ফুলটুসি ডাকে। বাহ, নামটা তো সুন্দর, ফুলটুসি। তোর স্কুলে তোরে এই নামে ডাকে? আমার আসল নাম তো রূপা, নানা আমারে রেনু ডাকে, ফুলের রেনু নাকি। আমি তোরে রূপা ডাকবো তাহলে, নামটা খুব সুন্দর। রেনু খুশি হয়ে বলল, ঠিক আছে, আমিও সবাই রে আমার নাম এটাই কমু, সুন্দর না? হুম। ছোট সাহেবের লগে একটা পোলা আইছে না, কি নাম যেন? অমি, অমি, না না অমি না, অমি। ছেলেটা আমারে ছোট সাহেবের সাথে সাথে ফুলটুসি ডাকে, আমার রাগ লাগছিল তখন। আয়না ঠিক করে হেসে ফেললো, বলল, অমি সাহেবের কি রূপাকে মনে ধরেছে নাকি? হুম হুম। রেনু মুখ কালো করে বলল, ওগুলো তো বেয়াদব কথা আপা, তুমি কইও না তো। আয়না হাসিতে ফেটে পড়ল। চৌধুরী বাড়ির ছাদ থেকে কে যেন জোরে হাঁক ছেড়ে বলল, এই আয়নামতি, একটু আস্তে হাসো, তোমার হাসির জ্বালায় তো ঘরে থাকা যায় না, আশ্চর্য। আয়না হাসি থামিয়ে রূপার দিকে চাইলো, বলল, আমার হাসির আওয়াজ কি ওখানে যাবে? যত সব ফালতু কথা বলে এই চৌধুরী, মাথা পাগল একটা। অনুরাগ চায়ের কাপে চুমুক দেয়, তারপর বাগানের দিকে চোখ বুলিয়ে চলে গেল। রূপা বলল, আয়না তার মুখ চেপে ধরলো, বলল, যে যা করার করুক, আমাদের কি? এসবে কান দিস না, খবরদার ওসব আর মুখে আনবি না। ওদের বিস্তর টাকা পয়সা, বিয়ে 10টা করে 10টা তালাক দিলেও সমস্যা নেই। রূপা চুপ হয়ে গেল, কিছু বলল না। আয়না তার মাথায় গাঁটটি মেরে বলল, ভালো করে কথা বলা শিখ, উল্টাপাল্টা কথা আমার সাথে বলবি না, খুব মারবো একদম। চলিত ভাষা শিখে নে। আয়না ধমক দিয়ে বলল, আচ্ছা হবে। পুরো গ্রামে পাবলিসিটি শুরু হয়েছে ইতিমধ্যে। শায়েক চৌধুরী আর নওয়াজ শেখের পাবলিসিটি তো আছে, সাথে মেম্বার পদপ্রার্থীদেরও। আহা, ঘরে থাকা যায় না। অনুরাগ শায়েক চৌধুরীকে বলল, বাবা এসবের তো দরকার নেই আর, আপনার বয়স হচ্ছে, এগুলো বাদ দিয়ে রেস্টে থাকুন। শায়েক চৌধুরী ছেলের উপর খেপে গিয়ে বললেন, তোমার কথা কেন আমি শুনবো অনুরাগ? বাড়াবাড়ি করো না। বলা যায় না তোমাকে এমপির পদে দাঁড়ানো লাগতে পারে। কাল তোমার মামার সাথে কথা বলেছি, এই যে এমপি খালিদ দে আছে, শালা লুটপাট করে খায়, শালা সন্ত্রাস। তুমি কি ওসব সহ্য করবে? মাঝে মাঝে আপনাকে আমি বুঝে পাই না বাবা। আনহিতা এসে অনুরাগকে টেনে নিয়ে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমার একটাই ছেলে, আপনার কি মাথা খারাপ? ওর রাজনীতিতে জড়াবে? আমি দেব না। সময় হলে তোমার ছেলে নিজেই দাঁড়াবে। সব সময় নিজেই তো বলে মানুষের জন্য কিছু করো, কিছু করো। এবার দেখি সে কি করে। অনুরাগ ভুরু কুচকে বাবার দিকে চাইল। আনহিতা বলল, সোহাগ, ওসব কথা কানে নেবে না। অনুরাগ মায়ের হাত মুখ থেকে সরিয়ে বলল, আহা মা, আমি কি ছোট আছি? এবার আমাকে নিজের মতো করে বাঁচতে দাও। আর কত ভালো করবে আমার জন্য, ভালো করেছো তো, ফলও পেয়েছি। আনহিতা মাথা নামিয়ে নিল, বলল, ঠিক আছে, আর কিছু বলবো না, তবে তোমার সব সিদ্ধান্ত যাতে ঠিক হয়। আমি তোমার মা, সবসময় তোমার ভালো চাই। ঠিক আছে, মন খারাপ করো না, ভালো লাগে না। আনহিতা মাথা তুলল। অনিমা এসে বলল, ভাই ওসবে চড়াস না, দেখ টিভিতে দেখাচ্ছে এমপি খালেদুজ্জামান সন্ত্রাস হামলায় আহত হয়ে কক্সবাজার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি, খুব মারাত্মকভাবে আহত হয়েছে। ওর লোকই ওকে মারে, মানুষ ভালো না, ক্ষমতার অপব্যবহারের কারণেই এই দশা। আয়নের ছাপাখানায় ভিড় দেখা দিল। ভোটের কাগজ ছাপানোর অনেক কাজ পড়েছে। আয়নাও হাত লাগিয়েছে। এখান থেকে গিয়ে আবার বাগানে যেতে হবে, যদিও প্রফেসর লোক দিয়েছে, তারপরও আয়নার দেখা দরকার। দোকানে অনেক ভিড় হতে দেখে আয়ান আয়নাকে বলল, টুনি তুই চলে যা, অনেক মানুষ আসছে। আয়না নিকাপ টেনে নিয়ে বলল, কেউ তো দেখছে না, কিছু হবে না। আয়না দেখলো সব শায়েক চৌধুরীর ভোটের ব্যানার। আয়ানকে বলল, ভাইয়া ওনার প্রতিদ্বন্দ্বী কে? নামিরার বাবা। তো আমি কার পক্ষ নেব? কারো না, শায়ক চৌধুরীর পক্ষ না, নামিরার বাবার পক্ষ না। নামিরার বাবার সাথে খালিদুজ্জামানের হাত আছে, উনি ক্ষমতায় আসলে অপব্যবহার করবেন, সেটা আমি নিশ্চিত। যেখানে মূল্যের সমস্যা সেখানে এরা মেম্বার চেয়ারম্যানরা তো এসব করবেই। এই এমপিগুলোই তো সব সমস্যার মূল। ওরা চাইলেই অসহায় মানুষদের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু এরা তো শুধু নিজেই খেতে থাকে। কাল মরতে মরতে বেঁচেছে খালিদুজ্জামান, মেরেই ফেলতে বিরোধী দলের নেতা খেতা। কেন যে ওসব করে কে জানে।
মরার ভয়ও নেই। এজন্যই দিন দিন দেশটা রসাতলে যাচ্ছে। শায়ক চৌধুরীর ছেলে মানে অনুরাগ চৌধুরীকে এমপি পদে দেখা যাবে আশা করা যাচ্ছে। ওদেরও অনেক উপরের লেভেলের মানুষের সাথে হাত আছে, পারবে। আয়না বিস্ময় নিয়ে বলল, ওই ভ্যাবলাকান্ত, না না, এখন অবশ্য ভ্যাবলাকান্ত নেই। সে যাই হোক, আমার তো ভাবতেই অবাক লাগছে। কেন, খুশি হসনি? আয়না কাজে মনোযোগ দিয়ে বলল। আমার কি? আয়ান হাসলো। ভোট খোঁজার জন্য নামাজ শেখ গ্রামের প্রতিটা পাড়ায় গেলেন, শুধু উত্তর পাড়ায় যাননি, কারণ ওখানে মেয়ের শ্বশুর বাড়ি। তার আত্মসম্মানে লাগবে। নামিরা অনেক অপেক্ষায় ছিল, বাবা আসবে, সে বাবাকেই ভোট দিবে। আম্মা আব্বার আয়ানকেও দিতে বলবে, কিন্তু না, বাবা আসেনি। মন খারাপ হলো, ঘরে বসে একা একা কাঁদলো, বুকে যন্ত্রণা হলো। আয়ান দুপুরে খেতে এসে দেখলো নামিরার মুখ অন্ধকার। সে খেয়ে দিয়ে রুমে আসলো। বেরোনোর আগে পেছন থেকে নামিরাকে জড়িয়ে ধরে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে থুতনি ঠাকালো, জিজ্ঞাসা করলো। মন খারাপ? নামিরা গলা একপাশে কাত করে দেখার চেষ্টা করলো আয়ানকে, ফুপিয়ে উঠে বলল, বাবা যেখানে আসেনি। আয়ান হেসে ফেললো, বলল, তো তো কি, আমি ওনার মেয়ে না? আমাকে না দেখলে চিল্লিয়ে বাড়ি একখান করতেন তিনি। সেই বাবা আমাকে দেখতে আসতে অপমান বোধ করেন এখন। রাজকন্যাকে বাবারা কুড়ে ঘরে দেখতে পারে না মীরা। ওনারা চায় তাদের রাজকন্যা রাজপ্রাসাদে রাজপুত্রের কাছে থাকুক। নামিরা ফিরল আয়নের দিকে, নাক টেনে বলল, রাজকন্যাকে রাজপুত্রই পায়, কোনো সেনাপতি পায় না। এবারই আমার কাছে রাজপ্রাসাদ, আর তুমি রাজপুত্র। বাবার বোঝা উচিত, তার মেয়ের সুখ এই করে ঘরেই খুঁজে পায়। রাজার পোশাক পরলেই রাজা হওয়া যায় না। তোমার গায়ে রাজার পোশাক নেই ঠিক, কিন্তু আমার কাছে তুমিই রাজা। আয়ান কপাল মিলালো তার কপালে, কপালে চুমু এঁকে বলল, আচ্ছা আমি আসি, মন খারাপ করে থাকবেন না আর, ঠিক আছে? কি খাবে? আসার সময় কিছু আনবো? নামিরা হাসার চেষ্টা করে বলল, না, কিছু লাগবে না। আয়ান যেতে যেতে বলল, আমি আনবো। নামিরা না চাইতেও হেসে ফেলল। বাগানের চারা রোপণ করা হয়েছে। আয়না এসে দেখলো বাগানের চারিপাশটা ঘেরার কাজ চলছে। অনুরাগ তাকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, যাও, তোমার সব জরিমানা দিয়ে দিলাম, এবার আমার কাজ শেষ। ভাইরে ভাই, এত কাজ আমি জীবনে করিনি। আপনি কোথায় করলেন? সব তো আপনার লোকই করলো। না না, আমি কোনো কাজ করিনি, সব ওরাই করলো। আমি বসে বসে আঙ্গুল চুষছিলাম। আয়না মুখ ফিরিয়ে নিল। রূপা খিক করে হেসে দিল। অমি দৌড়ে এসে বলল, ফুলটুসি, তোমার পায়ে জুতো নেই কেন? রূপা মুখ ফুলিয়ে আয়নার পেছনে লুকালো, বলল, তোকে তো ভালো কথাই বলেছে, পায়ে জুতো কোথায়? অমি অনুরাগের আঙ্গুল ধরে দাঁড়ালো, আয়নাকে বলল, রাগি আন্টি, আপনার বাগানে আমি খেলতে আসলে বকবেন? আয়নার ভুরু কুঞ্চন হলো। অনুরাগ তার পিঠ চাপড়ে বলল, বকবে মানে? এত বড় সাহস? আয়নামতি, তুমি ওকে বকলে তোমাকে আমি দেখে নেব। আশ্চর্য, আমি কখন বলেছি বকবো? ভারী পাজি মানুষ তো আপনি। হয়েছে হয়েছে, তোমরা মেয়েরা কত সাধু তা জানা আছে, সব ওই ঠকবাজি। কি বলেন? কিছু বলিনি। আয়না বাগানে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। অনুরাগ ডাকলো, আয়নামতি শোনো। আয়না ফিরল, বলল, কি? অনুরাগ আবারও মাথা নাড়িয়ে বলল, না কিছু না, তোমার সাথে আমার কিসের কথা? আয়না বাগানের ভিতরে চলে গেল। অনুরাগ গিয়ে টিলার উপর দাঁড়ালো, পেছনে হাত দিয়ে, যাতে বাগানের ভেতরটা দেখা যায়। তারপর ফোন আসলো মুঠোফোনে। কথা বলতে বলতে দ্রুত পা বাড়ালো। রহমত মিয়া এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপা, আপনার ভাই। কি হয়েছে ভাইয়া, কি হয়েছে? রহমত মিয়া গামছা দিয়ে মুখ মুছে বললেন, মারামারি লাগছে ছাপাখানার পাশে। আপনার ভাইয়ের দোকান ভাঙচুর করছে, সব ভাঙিয়ে দিছে, গোলাগুলি হয়েছে, অনেক মানুষ মরছে। খালিদুজ্জামানের নিয়া কথা বলায় ওদের দলের লোক এসে মারামারি লাগাইছে, অনেক মানুষ মরছে, কারে যেন কুপাইছেও। আয়নার দুই চোখ টলটল করলো নোনা জলে। সে বলল, আমার ভাইয়া ঠিক আছে, কেউ মারেনি তো? রহমত মিয়া চুপ থাকলো। আয়না দৌড় লাগালো। অনুরাগ ফোনে কথা শেষ করে আয়নার কাছে এলো, বলল, তুমি কোথায় যাচ্ছ? ওখানে অনেক মানুষ, আমি দেখছি। আমার ভাইয়ার যদি কিছু হয়? কিছু হবে না, আমি সামলে নেব। ওখানে অনেক মানুষ, তুমি যেও না। না, আমি যাব। অনুরাগ আর না পেরে বলল, গাড়িতে ওঠো। আয়না গাড়িতে উঠলো না, বলল, আমি রিকশায় যাব। অনুরাগ গর্জে বলল, রিক্সার চাইতে গাড়িতে তাড়াতাড়ি যাওয়া যাবে, পাগল। মাথা খেও না তো, ওঠো। আয়না অন্য কিছু না ভেবে তাড়াতাড়ি গাড়িতে বসলো। ঘটনাস্থলে পৌঁছে দেখলো লাশ নিয়ে টানাটানি পড়েছে। অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। আয়না দৌড়ে দোকানে ঢুকলো, দেখলো দোকানে ভাঙচুর হয়েছে। মনিটরটা বাঁকা হয়ে পড়ে আছে, প্রিন্টার মেশিন নিচে পড়ে আছে, ছোট ছোট পথ শিশুরা মাউস নিয়ে খেলা করছে, খাকা করছে চারিপাশ। আয়না চেঁচিয়ে ডাকলো অনুরাগকে, বলল, আমার ভাইয়া কোথায়? আমার ভাইয়া, আল্লাহ। শান্ত হও,
আমি দেখছি। আয়না কান্নায় ভেঙে পড়ল। এত লোকের ভিড়ে আয়ান কোথায় তা খুঁজে পাওয়া গেল না। লাশের লাশ পড়ে রয়েছে রাস্তায়। পুলিশে থমথমে পরিবেশ। হাসপাতালে গেল অনুরাগ, আয়ানকে কোথাও পাওয়া গেল না। খালি হাতে শুকনো মুখে ফিরল অনুরাগ। আয়না তখনও দোকানে বসা ছিল। অনুরাগ এসে নরম গলায় বলল, মর্গে গিয়ে দেখে আসতে হবে, হসপিটালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে। আয়না কান চেপে ধরলো, মাথা চেপে ধরলো, কাঁপতে কাঁপতে গাল বেয়ে উত্তপ্ত জল গড়ালো। সাথে সাথে জ্ঞান হারালো সে। অনুরাগ ধরে ফেললো, মুখ ধরে ডাকলো। আয়না সাড়া পাওয়া গেল না। অনুরাগ ভাবলো এই মেয়েটা মরেই যাবে, একদিন সে সাক্ষী থাকবে। নামিরার কানে আসলো সেই খবর। আজহার সাহেব খোঁড়াতে খোঁড়াতে স্ত্রী আর ছেলে বউকে নিয়ে চলে আসলো হাসপাতালে। আয়নাকে অনুরাগ সেখানে নিয়ে এসেছে। আয়েশা বেগম পাগলের মতো প্রলাপ করছে। নামিরা এদিক ওদিক দিশেহারার মতো তাকালো। মৃত ব্যক্তিদের কান্নার আওয়াজে চারিপাশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মর্গে দুটো লাশ দেখানো হলো অনুরাগকে। একজনের চেহারা বোঝা যাচ্ছে না, অপরজনের চেহারাটা রক্তে ভাসা। দুজনাই তরুণ। হঠাৎ একজনের হাতের মোড়ানো থাকা একটা ঘড়ি দেখলো অনুরাগ। সেটা খুলে নিল। সেখানকার মানুষটিকে বলল, এটা আমার লাগবে। তারপর সেটা নিয়ে আসলো। রক্তে মাখামাখি ঘড়িটা নামিরার কাছে এনে বলল, এটা চেনেন? নামিরা ঘড়িটার দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। ফোঁটা ফোঁটা জল গাল বেয়ে গড়ালো পায়ের আঙ্গুল অব্দি। বুক চিরে বেরিয়ে এলো প্রিয় মানুষটি হারিয়ে যাওয়ার আর্তনাদের স্ফুলিঙ্গ। অনুরাগ মুখ ঢেকে বসলো বেঞ্চে। মর্মাহত জর্জরিত মানুষগুলো আর্তনাদের যন্ত্রণা ধরল মাথায়। আয়ানের লাশটা দাফন হলো মসজিদের পাশে। নওয়াজ শেখ ছুটে আসলেন এই মর্মান্তিক ঘটনা শুনে। নিজ চোখে মেয়ের বুক ফাটা আর্তনাদ দেখে তিনি এবার মুষড়ে পড়লেন। মনে হলো এক্ষুনি গিয়ে ওই ছেলেটাকে নিয়ে আসতে আর বলতে, আমার মেয়েকে কাঁদানোর এত সাহস কোথায় পেল। কিন্তু না, তা অসম্ভব। আয়েশা বেগমের জ্ঞান নেই অনেকটা সময়। বড় আদরে যত্নে মায়া মমতায় বড় করেছেন দুই ছেলে মেয়েকে। সংসারে অভাব অনটন থাকলেও কখনো ছুতে দেননি ছেলে মেয়েকে। নিজে না খেয়ে ছেলে মেয়ের মুখে তুলে দিয়েছেন। দুটো শাড়ি পরে বছরের পর বছর পার করেছেন। স্বামী সংসার নিয়ে একটু ভালো থাকতে চেয়েছেন সারা জীবন। এত বড় করে তোলার পর কলিজা ছিঁড়ে চলে গেল সন্তান। মায়ের কোমল হৃদয়ে এই আঘাত কবু সহনীয় নয়। আজহার সাহেব যেটুকু দাঁড়াতে পারতেন তাও একেবারে নিস্তেজ হয়ে গেল। পড়ে রইলেন হুইল চেয়ারে। গলা কাত করে বাখিন হয়ে পড়ল। অনুরাগ দোকানের জিনিসপত্র সব নিয়ে আসলো ভ্যান গাড়ি করে। এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। শক্তপোক্ত আয়না কিভাবে ভেঙে পড়া দেখতে ভালো দেখাচ্ছে না। এই ভালো মানুষগুলোর কেন এরকম দশা হয়? দিন দুয়েক পার হতেই নামিরার অসুস্থতা বাড়ল। এক ফোঁটা পানিও পেটে না পড়ে তার অবস্থা কাহিল। নাজমা বেগম এতদিন এখানেই ছিলেন, মেয়েকে নিয়ে যাওয়ার জন্য সুযোগ খুঁজছিলেন। এভাবে তো চলতে পারে না। যে চলে গেছে সে তো আর ফিরবে না। সবকিছু মেনে নেওয়ায় শ্রেয়। শুকনো ফোলা মুখে ভেজা গালে নামিরা এসে বসলো আয়েশা বেগমের কোলের কাছে। ধপ করে মাথা রেখে এলোমেলো হয়ে কাঁদলো। আয়েশা বেগম শক্ত পাথরের মতো বসে আছেন। নামিরা শক্ত করে হাতের মুঠোয় নিল আয়েশা বেগমের শাড়ি। বেদনার সুর টেনে বলল, আম্মা, আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না আম্মা। আয়ান মরেনি। আয়ান আমাকে এভাবে অসহায় করে যেতে পারে না। আমি বিশ্বাস করি না। আয়না দরজার কাছে ছিল। নামিরার কান্না দেখে আর দাঁড়াতে পারল না। ঘরে চলে গেল দৌড়ে। ভাইয়ের কাপড় চোপড় কুড়িয়ে নিয়ে বুকে জড়ায় আর বলে, তুমি আমাদের কথা ভাবোনি, ভালো কথা, ভাবির কথা ভাবতে পারতে। ওই মানুষটা মরে যাবে ভাইয়া। নাজমা বেগম নামিরাকে ধরল, পিঠে হাত বুলিয়ে বলল, ওদের অবস্থা দেখ, ওরা ভালো নেই মা। তোকে এভাবে দেখলে ওনাদের কষ্ট আরো বাড়বে। নামিরা আয়েশা বেগমের মুখের দিকে তাকিয়ে থাকে। আয়েশা বেগম মুখে শাড়ি গুজে বলল, চলে যাও বউ, ভালো থাকো। ভুলে যাও বাবুকে, ও ভাবেনি তোমার কথা, তুমিও ভেবো না, চলে যাও। নামিরা চেঁচিয়ে কেঁদিয়ে উঠল, মাথা জোরে চেপে ধরল। তারপর ঢলে পড়ল মায়ের কোলে। গলার হাড় ভেসে উঠেছে চোখের নিচে, কালো দাগ জুড়ে বসেছে। মুখ সরু হয়ে গেছে, মাথার কুচকুচে কালো চুলগুলো ময়লা দেখাচ্ছে। নওয়াজ শেখ মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর জোরে ডাকলেন নাবিলকে। বললেন, গাড়ি ডাকো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। নামিরা মা ওঠ। আয়েশা বেগম আওয়াজ করে কাঁদেন। এবার আর্তনাদে ভাসে পুরো ঘরটা। এই এত বড় দুঃসংবাদের মাঝে খুশির সংবাদ আসলো যখন শোনা গেল নামিরা অন্তঃসত্ত্বা। তার গর্ভে বেড়ে উঠছে আয়ানের সন্তান। নামিরাকে তার বাড়ি নিয়ে যেতে পারলো না নওয়াজ শেখ। আবার নিজের স্বামীর ঘরে সে ছুটে আসলো। আয়েশা বেগমের পায়ে পড়ে বলল, আম্মা, আমাকে যেতে দিও না, আমাকে দূরে পাঠিও না। আয়ান ফিরে আমাকে না দেখে কষ্ট পাবে। ওর সন্তানের জন্য হলেও আমাকে থাকতে দাও। কেউ বুঝিয়ে কুল পেল না তার স্বামী নামক মানুষটা না ফেরার দেশে চলে গেছে। আয়েশা বেগম বুকে জড়ালো তাকে, কপালে অজস্র চুমু এঁকে বললেন, কপালপুরি, ভালোবাসার জন্য আর মানুষ পেলি না? এই ভাঙা গড়ে তুই সর্বসুখ খুঁজে পেলি? দেখ তোর ভালোবাসাকে লাথি মেরে কিভাবে সে চলে গেল। নিজের অনাগত বাচ্চার কথাও ভাবলো না। বাইরে অনুরাগের ডাক শোনা গেল। আয়না তড়িঘড়ি করে বের হলো। অনুরাগ একটা নীল রঙের কাগজ বাড়িয়ে দিয়ে বলল, এটা পোস্টমর্টেম রিপোর্ট, ভালো করে দেখো।
আয়না ঝাপসা ঝাপসা চোখে রিপোর্টে চোখ বুলালো, তারপর চোখ তুলে অনুরাগের দিকে তাকালো। অনুরাগ পকেট থেকে রুমাল বের করে দিয়ে বলল, ওদের কথা ভেবে শক্ত হও, এখন সব দায়িত্ব তোমার। আয়না রিপোর্টটা বাড়িয়ে দেয় অনুরাগের দিকে, তারপর হাতের কবজি দিয়ে চোখ মুছে বলল, আমার ভাইকে ফিরিয়ে এনে দিন প্রফেসর, আমার আর কিছু চাই না। এসব রিপোর্ট দিয়ে আমি কি করব? আমার ভাইকে চাই শুধু। আমাকে টুনি ডাকার মানুষটা কোথাও নেই, নিজের সন্তানের কথাও জানতে পারলো না, আমাদের সবাইকে অসহায় করে হারিয়ে গেল, একেবারে নিঃস্ব হয়ে গেলাম আমি। অনুরাগ চুপচাপ চেয়ে রইল, পরক্ষণে বলল, যারা এই সাধারণ মানুষদের জীবন নিয়ে চিনিমিনি খেলছে তাদের আমি দেখে নেব। কতগুলো পরিবার নিঃস্ব করেছে এরা, কারো সন্তান, কারো বাবা, কারো স্বামী, কারো ভাই কেড়ে নিয়েছে এরা। এদের তো একটা শিক্ষা দেয়াই উচিত, এগুলো থামানো উচিত। আয়না মতি। আয়না চোখের পানি মুছল। আমি আসি, ভালো থেকো, সবাইকে দেখে রেখো। ভালো থাকাটা দক্ষতা, আর ভালো রাখাটা যোগ্যতা। তোমার ওটুকু যোগ্যতা নিশ্চয়ই আছে। আপনি আমার জন্য অনেক করেছেন প্রফেসর, আমি জানি না এরিন কি করে। শোধবোধ একসাথেই করে দিও সময় সুযোগ পেলে। এখন থাক। আয়না মাথা নাড়ালো। নামিরার ঘর থেকে কান্না ভেসে আসছে, বুকটা ভার হয়ে গেল। আয়নার রহমত মিয়া আসলো কিছুক্ষণ পর, বলল, ভাইটা ভালো মানুষ আসিল, কোনোদিন বড় গলায় কথা বলতে শুনিনি, রাগ দেখায়নি, সোজাছাপটা মানুষ ছিল। আল্লাহ ভালো মানুষের কষ্ট দেয় বেশি, ভালো মানুষই বেশি ঠকে এই মিশা দুনিয়ায়। আয়নার চোখ ভিজে উঠলো, আবার পেছনে ফিরে চোখ মুছে নিল। সে কান্না মেশানো গলায় বলল, রূপাকে দেখলে এদিকে পাঠিয়েন। রহমত মিয়া মাথা দুলিয়ে চলে গেল। আয়না নামিরার ঘরে গেল। নামিরা তাকে দেখে কান্না থামিয়ে দিল। দৌড়ে এসে বলল, আয়না দেখো না, আমাকে ওরা সাদা শাড়ি পরতে বলছে, নাক ফুল খুলতে বলছে, ওদের কিছু বলো না। আয়ান এসে দেখলে ভীষণ কষ্ট পাবে, ওদের কিছু বলো তো। আয়না পিছু করে দাঁড়ালো, গাল মুছতে মুছতে ভার গলায় বলল, ভাবি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তোমার এই অবস্থা, ভালো ভালো খাবার দরকার, ঔষধ দরকার। আমাদের অত টাকা কোথায় বলো? আবার চিকিৎসার খরচ কোথা থেকে দেবো জানি না। চলে যাও তুমি, আমাদের কষ্ট আর বাড়িও না। নামিরা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, পরক্ষণে চেঁচিয়ে বলল, আমার ঘর, এটা আমার ঘর, আমি যাব না এখান থেকে। তুমি কে আমাকে বের করে দেওয়ার? আয়ান থাকলে বলতে পারতে, ও চলে গেল আর তোমাদের রূপ পাল্টে গেল। তোমরা এতদিন ওর সামনে অভিনয় করতে। আমাকে কেউ ভালোবাসে না, কারো আপন নই আমি। আয়ান তো ভালোবাসেনি, ভালোবাসলে এইভাবে আমাকে একা ছেড়ে চলে যেতে পারতো না। আমি কি করবো এখন? আমার পৃথিবীটা বিবর্ণ করে দিয়ে চলে গেল সে। আল্লাহ আমার সাথে কেন এমন করলো? আয়না কাঁদলো, কিন্তু নামিরা তা দেখলো না। নাজমা বেগম এসে ধরলো নামিরাকে। নামাজ শেখ ইশারায় নাজমা বেগমকে বলল যাতে সব গোছগাছ করে নেয়, গাড়ি আসছে। আয়না চলে গেল মায়ের কাছে। আজহার সাহেব গলা কাত করে বসা হুইল চেয়ারে, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আয়না হাঁটু গেড়ে বসলো বাবার কাছে। বাবার চোখ মুখ মুছে দিয়ে বলল, আব্বা আমি ভাবির সাথে খারাপ ব্যবহার করেছি। ভাইয়ের বউয়ের আগে ভাবি আমার বোনের মতো। বোনের ভালোবাসা কাকে বলে তা আমি ভাবির কাছ থেকে পেয়েছি। আমি আজ তার সাথে খারাপ ব্যবহার করেছি, আর কি করতাম বলো? এভাবে না বলে ভাবি এখান থেকে যাবে বলো? ভাইয়ের প্রতিটা জিনিস দেখে দেখে কান্না করবে, সারাক্ষণ করবে, বাচ্চাটার ক্ষতি হবে। আমি চাই না এই বাড়ির বংশধরের কোনো ক্ষতি হোক। ভাবি ওনার বাবা মায়ের কাছে ভালো থাকবে, এখানে থাকলে কষ্ট আরও বাড়বে তার। আয়েশা বেগম মুখ ঢেকে ফেললেন। আয়না মায়ের কাছে গিয়ে বলল, আম্মা ভাবির কান্নায় গলে গেলে হবে না, ভাবিকে ভালো থাকতে হবে, তুমি প্রশ্রয় দিও না আম্মা। আয়েশা বেগম আজহারি করে বলল, খুদা কি করলে এটা? কেন আমার বাবুটারে নিয়ে গেলা? আমারে কেন নিয়ে গেলে না? ওই মেয়েটা শুধু শুধু কষ্ট পাচ্ছে, আমি ওই মেয়ের কান্না সইতে পারি না। খুদা আমাকে তুমি আমার বাবুর কাছে নিয়ে যাও। আয়েশা বেগম আহাজারি করে বলল। বাড়ির উঠোনে গাড়ি এসে থামলো। কয়েকজন মহিলা এসে জড়ো হলো উঠানে, বলা বলি করলো, পোলা যেমন শান্ত ছিল, বউটাও শান্ত। এত বড় বাড়ির মাইয়া দেমাগ দেখি নাই কোনোদিন। জামাই যেমন চালায় তেমন চলতো। আহারে সুখ সইল না বেশি দিন, পেটে বাচ্চাও আইছে। আল্লাহ এ কেমন ভালো করলো কে জানে। বউটার কান্নায় চোখ ভিজে যায়। কত সুন্দর একটা সংসার ছিল। নামিরা গাড়ির আওয়াজ শুনে চিৎকার দিয়ে কেঁদে উঠল। আয়েশা বেগম ঘরে থাকতে পারলেন না। আজহার সাহেব চোখ বন্ধ করে ফেলেন, চোখের জল গড়ালেন নীরবে। আয়না ধপ করে বসে পড়ল নিচে। নামাজ শেখ মেয়েকে ধরলেন, মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, মাঝে মাঝে নিয়ে আসবো তো, কাঁদিস না মা, অসুস্থ হয়ে পড়বি। আয়েশা বেগম আসতে নামিরা হাত বাড়িয়ে দিল, চেঁচিয়ে বলল, আম্মা আমাকে যেতে দিও না আম্মা, আমাকে আটকাচ্ছ না কেন আম্মা? তুমি
আমারে, আমি যাব না এই ঘর ছেড়ে। আমাকে কেন তাড়িয়ে দিচ্ছ? আব্বা, কোথায় তুমি? আব্বা, দেখো না, সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে। আয়েশা বেগম দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়েন, আর গেলেন না। নামিরাকে নিয়ে আসলেন নামাজ শেখ। নামিরা ছাড়াছাড়ি করতে করতে আবারও দৌড়ে গেল ঘরের ভেতর, জাপটে জড়িয়ে ধরলো আয়েশা বেগমকে, শক্ত করে ধরে বলল, ও আম্মা, তুমি যা খাও আমিও তাই খাবো। আমাকে তাড়িয়ে দিও না আম্মা। ও এখানে আয়ান থাকে, আমি ওকে ছাড়া খুব একা হয়ে যাব। আম্মা, একটু বোঝো না, এইভাবে পর করে দিও না আম্মা। আম্মা। আয়েশা বেগম টু শব্দ করলেন না, মাথা নামিয়ে রাখলেন। ভালো রাখার জন্য এটুকু শক্ত হতেই হবে। শুধু মাথায় হাত বুলিয়ে বললেন, আমার বাবুটা চলে গেল, তুই তোর বাবুটারে ভালো রাখিস। তোকে আবার নিয়ে আসবো, আমার ঘরের রানী তুই। নামিরাকে আবারও নিয়ে গেল নামাজ শেখ। নামিরা কেঁদে উঠে বলল, আম্মা, ওরা আমায় আর আসতে দেবে না, আসতে দেবে না আম্মা। কাঁদতে কাঁদতে আবার জ্ঞান হারায় নামিরা। নামাজ শেখ মেয়েকে কোলে তুলে নেন, গাড়িতে বসিয়ে দেন, তারপর আয়নার কাছে যায়। গলার স্বর নরম করে বলে, কিছু টাকা রাখো মেয়ে, তোমার বাবার চিকিৎসার খরচ আর সংসার। আয়না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো, নিল না টাকা। বলল, আপনার মেয়ের এই দশার জন্য আপনিই দায়ী, আপনার ক্ষমতালোভী ভাই দায়ী। ছাড়ব না আমি আপনাকে, দেখে নেব। নামাজ শেখ কপালে ভাঁজ ফেলে চেয়ে রইলেন। আয়না ভেতরে চলে গেল। আয়ানের ঘরে গিয়ে দেখলো ঘরটা শূন্য খাকা, কেউ নেই, কেউ না, না ভাই নাই সেই ভাইয়ের বউ। আয়না মাটিতে বসে পড়ল। নামিরার জ্ঞান ফিরল বাড়িতে পৌঁছে। পাগলের মতো প্রলাপ করতে লাগলো সে। নামাজ শেখকে দেখে থেমে গেল কান্না। নামাজ শেখ চোখ মুছে দিতে আসতে নামিরা জোরে ধাক্কা মারল। নাজমা বেগমকে বলল, মা, এরা খুনি, আয়ানের খুনি। এরা মেরেছে আয়ানকে, বাবা মেরেছে। যাকে আমি বাবা ডাকি, যার ঔরস থেকে আমার জন্ম, সেই বাবা আমার সব সুখ কেটে নিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমার সন্তান বাবা ডাকতে কাকে? মা, তোমার স্বামী আমার স্বামীকে মেরে ফেলেছে। তোমার স্বামী খুনি মা, খুনি। নামাজ শেখ শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। নফুজ শেখ এগিয়ে আসতে নামিরা ফুলদানি ছুঁড়ে মারল। বলল, খবরদার এগোবেন না। সম্পত্তির লোভেই তুমি মেরে ফেলেছ আয়ানকে, সরিয়ে ফেলেছ। আমার কোনো কিছু লাগবে না, আমাকে শুধু আয়ানকে এনে দাও। আমার কিচ্ছু লাগবে না, আয়ানকে এনে দাও, সব নিয়ে নাও, শুধু তাকে এনে দাও। নামিরার কাছে গেল নামাজ শেখ। বলল, মা দেখ, আমার দিকে তাকা, আমাকে বল কি করেছে তোর চাচ্চু। নামিরা চেঁচিয়ে উঠে বলল, না। কে আমরা চাচ্ছু? কে? মরে গেছে চাচ্ছু। আমার সেই আগের চাচ্ছুটা মরে গেছে। এখন যে আছে সে আমার সন্তানের এতিম হওয়ার কারণ। আয়ানের খুনি। আয়ান সম্পত্তির ভাগ পাবে বলেই সরিয়ে ফেলেছে সুযোগ বুঝে। সব তোমার ভাই করেছে, আমি জানি। আয়ান বলেছে কিছুদিন আগে, এই লোকটা তাকে লুকিয়ে লুকিয়ে দেখে, অনুসরণ করে। আয়ান বলতো আমায়, এই লোক করেছে সব। নামাজ শেখ নফুজ শেখের দিকে তাকালো। মাথা খারাপ হয়ে গেছে নামিরা? আমি কেন আয়ানকে মারবো? ওখানে আমি ছিলাম না। ওখানে আমি গিয়েছি তখন যখন হত্যাযজ্ঞ শেষ হয়ে গিয়েছে। ওখানে রাজনীতি ছেলে ফেলেছিল, ওরাই যাকে পেয়েছে তাকে মেরেছে। নফুজ শেখের স্ত্রী হামিদা এসে নামাজ শেখকে বললেন, ভাইজান, নামিরার মাথা ঠিক নেই, ওকে ঘরে যেতে দিন, মেয়েটা অসুস্থ। নাওয়াজ শেখ মাথা নাড়ালেন, সন্দিগ্ধ চোখে তাকালেন ভাইয়ের দিকে। আর যাই হোক, মেয়ে কখনো বিধবা হোক তিনি তা চাননি, কখনোই চাননি। সন্ধ্যার দিকে আয়েশা বেগম ছুটে আসলেন শেখ বাড়ি। ওই বাড়িটা আধার, তার ছেলে ছাড়া, তার ছেলের বউ ছাড়া। মন টিকে না ওখানে, কলিজা ছিঁড়ে যায়। শুকনো শুকনো চারিপাশটা। হঠাৎ হঠাৎ যেন মনে হয় দূর থেকে গাল ভরে কেউ একজন আম্মা আম্মা বলে ডাকে। নামিরার গায়ে তখন সাদা শাড়ি। আয়েশা বেগম তা দেখে আরো জোরে কাঁদেন। নামিরা আয়েশা বেগমকে দেখে ছুটে আসে, বলে, আম্মা, সবাই বলে সাদা শাড়ি পরলে নাকি আয়ানের ভালো হবে, তাই পরলাম। আয়ান চলে আসবে তো আম্মা? নাজমা বেগম বলল, নামিরার সাথে থাকে না পা, আমার মেয়েটার একটু ভালো চান, থেকে যান। আয়েশা বেগম অনবরত কাঁদতে থাকেন। আয়েশা বেগম এক রাতের জন্য থেকে গেল। নামিরা তার সাথে ঘুমালো এক রাত। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে গেলে চেঁচিয়ে কেঁদে ওঠে। মাঝরাতে বউ শাশুড়ির কান্নায় ভারী হয় পরিবেশ। নামিরা জানালা খুলে ঘুটঘুটে অন্ধকার দেখে বলল, আম্মা, আয়ান অত অন্ধকারে ভয় পাচ্ছে তো, ও ভয় পাচ্ছে আম্মা। ও কবরে কি করে ঘুমায়? ও অন্ধকার ভয় পায় তো, তুমি জানো না? রাত করে বাড়ি ফেরার সময় কত বড় টর্চ লাইট ব্যবহার করে। ও ভয় পাচ্ছে আম্মা। আয়েশা বেগম একটা রাত থেকে তারপর চলে আসেন। নামিরাকে না বলে বুকটা ছিঁড়ে যায় মেয়েটার দিকে তাকালে। তার ছেলেটা মেয়েটা ভালো রাখলো না, একটু রাখতে পারলো না। শুধু ভালোবাসলে হয় না, আগলে রাখতে হয়।
পাশে থাকতে হয়। মেয়েটাকে কেমন ভালোবাসলে আব্বা, ফাঁসিয়ে দিয়ে চলে গেলি। আমাদের বুড়ো বুড়ির কথা নাই ভাবলি, মেয়েটার কথা, তোর সন্তানের কথা তো ভাবতে পারতি। সময় তো থেমে থাকে না, চলতেই থাকে তার নিজস্ব নিয়মে। নিজের সক্রিয়তা ধরে রাখতে সময়ের কৃপণতা নেই, সে করাতেই থাকে। কিন্তু প্রিয়জন হারানোর সেই ব্যথা ক্ষতগুলো যেন তাজা থেকে যায়, কমে না সেই ব্যথা, ক্ষণে ক্ষণে দগ্ধ হতে হয়। পুরনো ব্যথাগুলো সহজে যেন কমার নয়, ভেতর থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাসে। দীর্ঘশ্বাসই বলে কতটা যন্ত্রণা ভেতরে পুষে রেখে একজন মানুষ স্বাভাবিক আচরণ করে কিংবা অস্বাভাবিক। রাত বাড়তেই নামিরাকে গ্রাস করে একাকিত্ব। কতটা রাত জেগেছে সে আয়ানের জন্য। মাঝে মাঝে তার রাত 11টা বেজে যেত চাপাখানা থেকে ফিরতে, মাঝে মাঝে 12টার কাছাকাছি নামিরা জেগে থাকতো। একসাথে খাওয়ার জন্যে খেত না। সারাদিন পরিশ্রম করে সে নামিরাকে এক চিলতে হাসিটা উপহার দিতে ভুল হতো না প্রাণপ্রিয় স্বামীর। এই যে হাসিটা দিত, এটার মর্মার্থ মানে নামিরাকে একটুখানি প্রশ্রয় দেওয়া, হৃদয় গলানো, একটুখানি আদরে ভাসিয়ে দেওয়া। পকেট থেকে বের করা সেই আচার আর ঝাল চাটনি বের করে বুঝিয়ে দিত সারাদিন পরিশ্রম করেও প্রিয়তমার করা সেই ছোট্ট ছোট্ট আবদারগুলো সে ভুলতো না। মাঝে মাঝে পকেটের ভেতর থেকে বের করতো পথশিশু থেকে কেনা মুচড়ে যাওয়া গোলাপ। প্রিয়তমার কানে সেই ফুল গুজে দিতে দিতে ততক্ষণে ফুলের সুবাস উধাও। বড্ড মন খারাপ হতো তখন, কিন্তু না, ফুল গুজে দিতে যখন সে একটু হাসি উপহার পেত, মনে হতো সেই হাসিটার সুবাস ফুলের চাইতো বেশি সুগন্ধ। দিনগুলো যেন হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। নামিরার চোখে ঘুম নামে না রাত গভীর হলেও, কারণ তার ঘুমানোর সেই আশ্রয়টুকু হারিয়ে গেছে। যার বক্ষতলে তার ঘুমানোর জায়গা ছিল, যার হাতের আঙ্গুলের ভাঁজে তার আঙ্গুল বন্দি হতো রোজ, যার তপ্ত নিঃশ্বাসের ভারে সে নেতিয়ে পড়তো, যার বুকের সাথে লেপটে ঘুমানো তার নিত্যদিনের অভ্যাস, তার একটু ধরাছোঁয়াও নেই এই ধরায়। ভুলেও একটু ছায়া আসে না এই ঘরে, ভুলেও কেউ পাশে শুয়ে টেনে নেয় না বক্ষ মাঝে। বাবা হওয়ার সুবাদে খুশিতে আত্মহারা হওয়া সেই মুখখানা দেখার সৌভাগ্য হলো না তার। চোখের জল মুছে দিয়ে কপাল ভিজিয়ে দিয়ে কেউ ভরসা দিয়ে বলল না, আমি আছি তো, কিচ্ছু হবে না। ছোট্ট কুড়ে ঘরে সেই ছোট্ট ঘরটায় কত মধু স্মৃতিরা ঘুরে বেড়ায়, খুঁজে পায় না কাউকে। ঘরের প্রতিটা বাঁশ কাঠও বোধ হয় কাঁদে। চুপি চুপি প্রজাপতিরা খেলা করতেও আসে না। বড্ড একা লাগে নামিরার। এত আপন মানুষ থাকতেও যেন মনে হয় সে ভীষণ একলা একটা মানুষ। কেউ নেই তার, কেউ নেই বলার। তোমাকে আমি একটু বেশি বুঝি মীরা। সময় গড়িয়ে তখন 4 মাসের মাথায় পড়ল। শায়েক চৌধুরীকে ঠেলে নেওয়া শেখ পদে এলেন, কিন্তু মনে শান্তি নেই। মেয়েটা ভালো নেই, তা সারাদিন এক ঘরে নিজেকে বন্দি করে রাখে। আল্লাহ এ কোন অন্যায় শাস্তি দিচ্ছে। আয়না একবার এসেছিল দেখতে নামিরাকে, আয়েশা বেগমও কয়েকবার এসে দেখে গেলেন। হাতের বানানো পিঠা নিয়ে আসলেন একবার। না খেয়ে নামিরা শুকিয়ে কাঠ। আয়েশা বেগমের আহাজারি শেষ নেই তাকে নিয়ে। আয়না একদিন এলো রোদে পড়ে, নামিরাকে একটুখানি আলো দেখিয়ে গেল। সেই থেকে নামিরা স্বাভাবিক হয়ে ওঠার চেষ্টা করলো। আয়না যে বলল একদিন সব ঠিক হয়ে যাবে, আসলেই সব ঠিক হয়ে যাবে তো, নাকি আবারও ছলনা? সে স্বাভাবিক হওয়ার জন্য সবাই নাটক করছে। আয়ান আসবে তার মীরার কাছে। 4 মাসের মাথায় আয়নার বাগান বাড়িতে ফুল এলো। রজনীগন্ধা স্টিকে আসতে শুরু করেছে। প্রথমবার ফুল তুলে ফুল বিক্রি করার সমস্ত কাজ রহমত মিয়া করলো। আয়না সেদিকে খেয়াল দেয়নি। ফুল বিক্রির প্রথম পর্যায়ে শেষ হতে না হতে ফজলু মিয়া মারা গেল। শুক্রবার ছিল দিনটা। আয়না খোঁজ পেয়ে ছুটে এলো। চৌধুরী বাড়ি থেকে আনহি তার অনিমা আশায় আয়নার সাথে চোখাচোখি হয়ে গেল। আয়নার যেন নিজের ভাইয়ের চেহারাটা আবার ভেসে উঠল। রূপার বুক ফাটা কান্না দেখে সে নিজেই কান্নায় ভেঙে পড়ল। জানাজা পড়তে আসা অনুরাগে চোখ পড়ল আয়নাকে। সে ছুটে আসলো, আয়নাকে দাঁড়ানোর জন্য বলল। আয়না দাঁড়ালো না, মুখ তুলে অনুরাগকে দেখলো, বলল, আমার ভাইকে কবে ফিরিয়ে দেবেন? আমি আর পারছি না, আমি কতদিন আমার ভাইকে দেখি না। আমার হাতে কিছু নেই আয়নামতি। আমি পারলে তোমার ভাইকে তোমার সামনে এক্ষুনি হাজির করতাম, আমি পারবো না। আয়না কাঁদতে কাঁদতে বলল, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলে যান আমার সামনে থেকে, আসবেন না আমার সামনে। আপনারা রাজনীতিবিদ, আপনাদের কাছে মানুষের জীবন তুচ্ছ, খুবই তুচ্ছ। মূল্যবান শুধু ক্ষমতা, ক্ষমতা ছাড়া কিছুই বোঝেন না আপনারা। আমি তো ভালোর জন্য, আমি কারো খারাপ করার জন্য দাঁড়াচ্ছি না আয়নামতি। আমি এই অন্যায় রুখে দেওয়ার জন্য। আমার ভাইকে ফিরিয়ে দিতে পারবেন? কি হবে অন্যায়কারীদের শাস্তি দিয়ে? আমার ভাই তো আর ফিরবে না, আমার আম্মা আব্বার কোলে তো আর তাদের সন্তান ফিরে যাবে না। অনুরাগ আর কিছু বলতে পারলো না, তবে এক হাঁটু মুড়ে বসলো আয়নার সামনে, বলল, তোমার এই খারাপ দিনগুলো চলে যাওয়ার জন্য যা করতে হয় আমি তার একটু কমতি রাখবো না আয়নামতি। দেখো, মানুষের জীবনটা হাসি কান্না সব মিলিয়ে একপাক্ষিক কোনো কিছুই হয় না। হাসির পাশাপাশি কান্না, সুখের পাশাপাশি দুঃখকে বরণ করে নেওয়াই প্রত্যেকটা মানুষের ধর্ম। প্রকৃতির বিরুদ্ধে তো কিছু হয় না, আমাদের হাত নেই কোনো। তবে উপরওয়ালা যা করেন নিশ্চয়ই ভালো করেন। আয়না চোখ মুখ মুছে বলল, কিচ্ছু ভালো হয়নি। আমার ভাইকে এভাবে কষ্ট দিয়ে মেরে ভালো করেনি উপরওয়ালা। আমার ভাই তো নিষ্পাপ শিশুর মতো ছিল, কারোর সাথে তার শত্রুতা ছিল না, তাহলে তার সাথে কেন এমন হলো? খুব আঘাত পেয়েছো তাই এই কথা বলছো, তবে একদিন এই আঘাত দেখবে ঠিকই মুছে যাবে।
শুধু সময়ের অপেক্ষা। সময়? হ্যাঁ। আয়না মাথা নামিয়ে আবারও কাঁদল। রূপা বেহুশ হয়ে পড়ে আছে এক মহিলার কোলে। আজ থেকে এই মেয়েটার দায়িত্ব তার। রূপার নানা সব কাগজপত্র আমাকে দিয়ে গেছে, সব তোমার নামে করে দিতে বলেছে, আর রূপাকে তোমার দায়িত্বে রেখে গিয়েছে। মেয়েটাকে তুমি দেখে রেখো, কেউ নেই ওর তুমি ছাড়া। আয়না তাকিয়ে থাকলো রূপার দিকে। ধীর পায়ে হেঁটে গিয়ে বসলো রূপার কাছে, টেনে নিল নিজের বুকে, জড়িয়ে ধরে ঝরঝরে কেঁদে দিল আওয়াজ করে। তাদের আপন মানুষগুলোকে কেন হারিয়ে যেতে হয়? দুনিয়ার এত কঠিন নিয়ম কেন? হারিয়ে যখন যেতেই হবে তখন কেন মায়া দেয় আল্লাহ? কেন এত বন্ধন দেয়? কেন এত টান দেয়? রূপাকে নিয়ে আয়না চলে এলো তাদের বাড়িতে। নতুন করে শুরু হলো জীবনের আরেকটা অধ্যায়। পরের কথা, সকাল 9:15 রূপার স্কুলের যাওয়া তারা পড়েছে। আয়না তাকে ড্রেস পরিয়ে দিয়ে চুল আশ্রয় দিল, টেবিলে ঢেকে রাখা প্লেট দেখিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।